কুসুমতলী আর হীরামন গায়ের মাঝে বিশাল একটা জঙ্গল। গ্রামের মানুষরা এর নাম দিয়েছে বুড়ো দেবদারুর জঙ্গল, কারণ এই জঙ্গলে দেবদারু গাছই বেশি, আর সবগুলো গাছই অনেক বছরের পুরনো। কিন্তু কত বছরের পুরনো সেটা সঠিক কেউ জানে না। হীরামন গায়ের সবচেয়ে বয়স্ক বৈদ্যকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি যখন ছোট ছিলাম তখন এই দেবদারু গাছগুলো ছিল। এদের মধ্যে একটু দেবদারু গাছ ছিল সবচেয়ে বেশি পুরানো। সেদিন খুব গরম পড়ছিল। দুপুর বেলা একটু বাতাসের আশায় কুসুমতলীর রমিজ জঙ্গলের পুরনো দেবদারু গাছের তলায় এসে বসলো। কিছুক্ষণ পর হঠাৎই বনে ঝড় শুরু হলো। জোরে জোরে পাতার বইতে লাগলো। রমেশ একটু ভয় পেল। ও বাড়ি ফিরে আসলো। সেদিন রাতে রমেশ স্বপ্নে দেখলো কোনো এক বৃদ্ধ লোক ফিসফিস করে বলছে, পুরানো দেবদারুর তলে কলসি ভর্তি স্বর্ণ আছে। তুই যদি সেটা নিতে চাস তাহলে তোর ছোট ছেলেকে দিতে হবে। যদি রাজি থাকিস তাহলে দেবদারু নিচে আয়, তার সাথে তোর ছেলেকেও নিয়ে আসিস। লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল ও। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখলো তখনও সকাল হয়নি। 7-5 বেগে ও দেবদারুর তলায় এসে দেখলো একটা কলসির মুখ দেখা যাচ্ছে। কলসির মুখে স্বর্ণ চকচক করছে। ও চারিদিকে তাকিয়ে কলসিটা চাদরের আড়ালে লুকিয়ে বাড়ি ফিরে নিয়ে আসলো। সকালে আলো ফোটার আগেই ও কলসিটাকে বাড়ির পিছনে মাটিতে পুঁতে লুকিয়ে রাখলো। কিন্তু স্বপ্নে দেখা বৃদ্ধ অন্য কথাটা বেমালুম ভুলে গেল। 2 দিন পর সন্ধ্যায় রমেশ ওর গরুগুলো আনতে মাঠে গেল, কিন্তু মাঠে এসেও গরুগুলো দেখতে পেল না। ও গরুগুলো জঙ্গলে খুঁজতে লাগলো। চারিদিকে তখন অন্ধকার নেমেছে। কিছুক্ষণ হাঁটার পর সেই পুরনো দেবদারুর তলায় গরুগুলোকে দেখতে পেল। ও দেবদারুর তলায় যেতে গাছের ডালগুলো ভীষণভাবে নড়ে উঠলো। ও উপরের দিকে তাকিয়ে দেখলো স্বপ্নে দেখা সেই গরুটা দেবদারু গাছ থেকে নামছে। পরদিন সকালে রমেশের লাশ দেবদারুর ডালে ঝুলতে দেখলো গ্রামের লোকজন। ওর নাক মুখ দিয়ে বের হওয়া রক্তগুলো জমাট বেঁধেছিল। 1 সপ্তাহ পরে রমেশের বাইক গফুরগঞ্জ থেকে বাড়ি আসছিল। হীরামন গায়ে আস্তে আস্তেই রাত নেমে গিয়েছিল। গফুর তখন জঙ্গলের পথ ধরে কুসুমতলির দিকে রওনা দিল। জঙ্গলের মাঝামাঝি আসতেই ও হঠাৎ শুনতে পেল ওকে কেউ ডাকছে। ও ভালো করে কান পাতলো। তখনও স্পষ্ট শুনতে পেল ওর ভাই রমেশ ওকে ডাকছে। কয়েক মুহূর্তের জন্য ভুলে গেল ওর ভাই মারা গেছে। গফুর তখন রমেশ রমেশ বলে ডাকতে লাগলো। ডাকতে ডাকতে দেবদারু গাছের কাছে চলে আসলো, কিন্তু আশেপাশে ও রমেশকে দেখতে পেল না। তখনই ওর মনে হলো ওর ভাই তো 1 সপ্তাহ আগে মারা গেছে। ও দৌড়ে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরের দিন সকালে ওর লাশটাও রমেশের মতো দেবদারুর ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। দুইটা অদ্ভুত মৃত্যুতে থমথমে হয়ে গেল পুরো গ্রামের পরিবেশ। রমিদের ছেলে নিরুর বয়স সবে মোট 15 বছর, তবে খুব সাহসী আর চটপট ছেলে। কিছুদিন পরও স্বপ্নে দেখলো জঙ্গলে দেবদারু গাছ থেকে কেউ একজন ডাকছে ওকে। টানা 3 দিন একই স্বপ্নে দেখলো। এতবার ওই রাতে ও জঙ্গলে গেল। কাটার সময় ওর ভয়ে দুরু দুরু করে কাঁপছিল, কিন্তু দেবদারুর কাছে গিয়েও কিছুই দেখতে পেল না। অগত্যা বাড়ি ফিরে আসলো। পরের রাতেও একই স্বপ্নে দেখলো। ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে জঙ্গলের পথে হাঁটতে লাগলো। মধ্যরাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হাঁটতে হাঁটতে ও পুরনো দেবদারুর কাছে চলে আসলো। গাছের ডালে সাদা কাপড় পরা 2 লাশ ঝুলছে। নিরু কাছে গিয়ে ভালো করে তাকিয়ে দেখলো ওর বাবা আর চাচার লাশ দুটো। নাকে মুখে জমাট বাঁধা রক্ত। ও ভয়ে ধরে জঙ্গল থেকে বের হয়ে আসলো। পথে একজন বৃদ্ধর সাথে ওর দেখা হলো। বৃদ্ধ লোকটা ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি বাবা, এত রাতে দৌড়াচ্ছিস কেন? নিরু হাঁপাতে হাঁপাতে বলল, ওই দেবদারুর ডালে 2 লাশ। বৃদ্ধ লোকটি ওকে থামিয়ে দিয়ে বলল, জানি, আর এখন গেলে তুইও ওই লাশ দুটোকে দেখতে পাবি না। নিরু অবাক হয়ে বলল, তার মানে আপনি দেবদারুর রহস্য জানেন? হ্যাঁ জানি, আর এটাও জানি তোমাদের পরিবারে কেউ বাঁচবে না। কিন্তু কেন? লোকটি নিরুর কথায় কান না দিয়ে উল্টো পথে হাঁটতে লাগলো। পিছন থেকে নিরু জোরে ডাক দিল, ও দাদু, বলে যাও না। লোকটা ফিরে তাকালো। নিরুর মায়াময় করুণ চেহারার দিকে তাকিয়ে পড়ল, তোমাদের বাড়ির পিছনে এক কলসি স্বর্ণ মাটির তলে লুকানো আছে। ওটা তুলে এনে দেবদারুর তলায় রাখো সকাল হওয়ার আগে। বলে লোকটা আবার চলে যেতে উদ্যত হলো। দাদু, দাদু, আপনার পরিচয়টা তো জানা হলো না। আমি আজগর আলী ফকির, যেমন গায়ে থাকি। একগাল হেসে লোকটা উত্তর দিয়ে চলে গেল। নিরু দ্রুত শাবল দিয়ে ঘরের পিছন থেকে অনবর্তী কলসিটা তুলে দৌড়ে জঙ্গলে আসলো। হাঁটার সময়ও শুনতে পেল পিছন থেকে কেউ ওকে ফিসফিস করে ডাকছে। পুরো জঙ্গলে তখন ঝড় শুরু হলো। নিরু কোনো দিকে না তাকিয়ে সোজা দেবদারুর নিচে এসে কলসিটা রেখে দিল। ও
ও পিছন ফিরে তাকিয়ে দেখলো সাদা কাপড় পরা ওর বাবা চাচা দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ওরা বাতাসে মিলিয়ে গেল। নীরু চোখের পানি মুছে বাড়ি ফিরে আসলো। পরদিন সকালে ওরা হীরামন গায়ে গেল আজগর আলী ফকিরের খোঁজে। লোকজন ওকে দেখিয়ে দিল আজগর আলীর বাড়ি। বাড়ির উঠানে একজন বৃদ্ধ লোক বসেছিল। নীরু জিজ্ঞাসা করলো, আজগর আলী দাদু কোথায়? ওর কথা শুনে বৃদ্ধ লোকটা অবাক হয়ে পড়ল। ও আমার ভাই 40 বছর আগে মারা গেছে। এই কথা শুনে যেন মাথা ঘুরে গেল নীরু। কোনো মতে জিজ্ঞেস করলো, কিভাবে মারা গেছেন তিনি? ও জ্বর হয়েছিল খুব। কুসুমতলী গায়ের কবিরাজের কাছে গিয়েছিল ওষুধ আনতে। ফেরার পথে ও হয়তো জঙ্গলে দেবদারুর তলে বসেছিল বিশ্রাম করতে। সেখানে মৃত্যু হয় ওর। আমরা ওর লাশ ওখানেই পাই। ও কবরস্থানে ওকে কবর দিয়েছি আমরা। নীরু কবরস্থানের কাছে গিয়ে দেখলো পুরনো একটু কবরের পাশে লেখা মৃত আজগর আলী ফকির। এক মুহূর্তের জন্য ওর বুক কেঁপে উঠলো।